আলাইকুম। এইচএসসি বিএমটি 2026 সালের ফার্স্ট ইয়ারে অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা রয়েছে তোমাদের পরবর্তী পরীক্ষা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। এই পরীক্ষার সাজেশন এবং পিডিএফ বিভিন্ন দিক নিয়ে কথা বলবো আজ, মান বন্টন থেকে শুরু করে। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে আমি রেদওয়ান স্যার। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমে পরীক্ষার সিলেবাস ও মান বন্টনে। তোমাদের মূলত অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, যার বিষয়কোড রয়েছে 21, 81, 6। তোমাদের দুটো পাস রয়েছে, একটা হচ্ছে গিয়ে অর্থনীতি আর একটা হচ্ছে গিয়ে ভূগোল। অর্থনীতি ভিত্তিক তোমাদের অধ্যায় রয়েছে 6টি। সেগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা, এরপরে রয়েছে চাহিদা, যোগান ও দাম নির্ধারণ, রয়েছে সামগ্রিক আয়, মুদ্রা এবং সরকারি অর্থব্যবস্থা। আর আমরা যদি বাণিজ্যিক ভূগোলের দিকে তাকাই, সেখানেও তোমাদের 6টি অধ্যায় রয়েছে। প্রথমত বাণিজ্যিক ভূগোল, এরপরে ছিল পরিবেশ ও জলবায়ু, কৃষিকাজ, প্রাকৃতিক সম্পদ ও শিল্প, বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয়, এরপরে রয়েছে দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সর্বশেষে রয়েছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা। তোমাদের মূলত 60 মার্কের 3 ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে মূলত রচনামূলক প্রশ্ন থাকবে 6টি, যেখান থেকে তোমাকে 3টি উত্তর দিতে হবে, যার মার্কস থাকবে 8, 3 8 24। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যেখান থেকে 4টি উত্তর দিতে হবে, যার মার্কস থাকবে 3, 3 4 12। আর বাণিজ্যিক ভূগোলে তোমাকে 4টি থেকে 2টো অ্যান্সার করতে হবে, যেখানে মার্কস থাকবে 16, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, সেখান থেকে 2টো অ্যান্সার করতে হবে, যার মার্কস থাকবে 8, 2 দুগুণে 4, আচ্ছা 4 দুগুণে 8। এখন আসো আমরা তোমাদের মূলত মৌলিক যে অর্থনৈতিক সমস্যা সেই মেইন অধ্যায়ে চলে আসি। প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে অর্থনীতির সংজ্ঞাটি বৈশিষ্ট্য সহ লেখো। অর্থাৎ অর্থনীতি কাকে বলা হয়? অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যেটা মূলত অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। বেশ কিছু বিজ্ঞানীদের মধ্যে অর্থনীতির বৈশিষ্ট্য বলা হয়েছে। অর্থনীতির রবিনসনের মতে অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে অর্থনীতি একটা বিজ্ঞান, অসীম অভাব থাকতে হবে, কিন্তু অভাব পূরণের জন্য যে সম্পদ সেই সম্পদটা থাকবে সীমিত, এবং সম্পদের বিকল্প ব্যবহার থাকতে হবে, এবং নির্বাচন এবং সমন্বয় সাধনের একটা সুযোগ থাকতে হবে। এখন আসো অর্থনীতি কাকে বলা হয়, অর্থনীতির সংজ্ঞা। এরপরে আসো অর্থনীতির মিশ্র অর্থনীতি কাকে বলা হয়। যদি মিশ্র অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়। দুষ্প্রাপ্যতা হলো ভোক্তার সব অভাব পূরণ করার যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান যদি পর্যাপ্ত না হয়, তবে সেই দ্রব্য সামগ্রীকে বলা হয় দুষ্প্রাপ্য সম্পদ। এরপরে তোমাদের রয়েছে যে ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়। ব্যষ্টিক অর্থনীতিটা মূলত ইংরেজি মাইক্রো শব্দের গ্রিক শব্দ হচ্ছে মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কি অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, অর্থাৎ বিভিন্ন অংশ যখন পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতিতে একজন ভোক্তা, একজন বিক্রেতার আচরণ, একটা দ্রব্যের দাম, কারখানার উৎপাদন, একজন ব্যক্তির আয় ব্যয় পৃথক পৃথকভাবে আলোচনা করে। এরপরে আসো সমষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়। সমষ্টিক অর্থনীতি বলতে বুঝবো আমরা ব্যাপকভাবে বিশ্লেষণ করা বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা, যেটা ব্যষ্টিক অর্থনীতির ঠিক বিপরীত। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে গিয়ে ঠিক বিপরীতটা হচ্ছে গিয়ে আমাদের সামষ্টিক অর্থনীতি। এরপরে আসলে তোমাদের রচনামূলক প্রশ্ন আছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামগ্রিক অর্থনীতির পার্থক্য। প্রশ্ন রয়েছে অর্থনৈতিক সংজ্ঞা দাও, অর্থনীতির পাঠ কেন প্রয়োজন, বা অর্থনৈতিক পাঠের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক পাঠের গুরুত্ব। এই সকল ক্ষেত্রে তোমরা পয়েন্টগুলো একটু সুন্দর করে মনে রাখবা এবং যতবারও পয়েন্ট লিখবা এবং পয়েন্টের এগেইনস্টে কিছু কিছু ভালো করে লিখবা, সেক্ষেত্রে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। এরপরে আসো অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়, অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য কি কি উদ্যোগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি পরের অধ্যায়ে যাই, অর্থনীতির কতিপয় মৌলিক সমস্যা। সম্পদ বলতে কি বোঝায়, এখানে সম্পদের সংজ্ঞা রয়েছে। সম্পদ বলতে বোঝায় যার চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ এবং যার বাহ্যিকতা হস্তান্তর যোগ্যতা রয়েছে তাকে সম্পদ বলে। মূল্য এবং দামের ভিতর পার্থক্য। আমরা সাধারণ অর্থে মূল্য এবং দাম একই অর্থে ব্যবহৃত হলেও অর্থনীতিতে মূল্য এবং দামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। একটা দ্রব্যের বিনিময়ে অপর একটা দ্রব্য যে পরিমাণ পাওয়া যায় তাকে দ্রব্যের মূল্য বলে, আর একটা দ্রব্যের বিনিময় যদি অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় দাম। তাহলে তো আমরা বুঝতে পেরেছো, মূল্য বলতে বুঝায় বিনিময়ে অন্য একটা দ্রব্যের যে পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি
1 কেজি ধরো চাল, 1 কেজি চাল দিলে তুমি ধরো কি পরিমাণ তেল পাবে বা অন্য কোনো একটা বস্তু পাবে, এটাকে যদি অন্য কিছু থেকে আমরা মেজারমেন্ট করি সেক্ষেত্রে সেটা হয় মূল্য। আর দামটা হচ্ছে গিয়ে যদি সেটাকে একদম অর্থের সূচকে মেজারমেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় দাম। তো মূল্য এবং দামের মধ্যে পার্থক্যটা অর্থনীতির ভাষায় আশা করি ক্লিয়ার হয়েছে। যেমন তোমাকে উদাহরণ হিসেবে দিয়েছে, ধরো 1 কেজি মাংসের পরিবর্তে তুমি যদি 5 কেজি চাল পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে 1 কেজি মাংস ইকুয়াল টু 5 কেজি চাল। আর যদি আমরা 1 কেজি মাংস কিনতে যদি ধরো 300 টাকা লাগে তখন সেটা হচ্ছে গিয়ে তার দাম। এরপরে আসো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ভিতর পার্থক্য। ক্রেতা যখন কোনো ভোগকারী কোনো একক ভোগ করে তাহলে যে পরিমাণ উপযোগ লাভ করে তাকে বলা হয় মোট উপযোগ। আর যদি এক একক হ্রাস বা বৃদ্ধি করলে মোট উপযোগের যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলা হয় মূলত প্রান্তিক উপযোগ। এরপরে আসে উপযোগ কাকে বলা হয়, উপযোগের সংজ্ঞার কথা বলা হয়েছে উপযোগের সংজ্ঞাটা কি। এরপরে রয়েছে বাজারের সংজ্ঞা দাও, বাজার জিনিসটা কি। এরপরে রয়েছে একচেটিয়া বাজার বলতে কি বোঝায়। একচেটিয়া বাজার সম্পদ তাকে বলা হয়, সম্পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, অর্থাৎ সম্পদের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, উপযোগিতা, দুষ্প্রাপ্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এগুলো হচ্ছে গিয়ে সম্পদের বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। পার্থক্য রয়েছে একচেটিয়া বাজার এবং ভারসাম্য বাজার, এই দুইটার ভিতরে একটু পার্থক্য করতে বলা হয়েছে। আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায় মূলত চাহিদা, যোগান ও দাম নির্ধারণ নিয়ে। চাহিদার সংজ্ঞা বলা হয়েছে, চাহিদা যোগান বিধি বলতে বোঝায় কি, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিকস। অর্থাৎ যোগান সূচির জ্যামিতিকভাবে প্রকাশ করা হয় যোগান রেখা বলে। যোগান বিভিন্ন বিন্দুর ভিতরে একটা পণ্যের দাম এবং যোগানের পরিমাণ নির্দেশ করে, এটাকেই মূলত যেহেতু এটা উদ্ভব হয় সেই রেখাটি সবসময় ঊর্ধ্বমুখী যায় বিধায় এটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এরপরে চাহিদার একটা ব্যতিক্রম বিধি রয়েছে। ব্যতিক্রম বিধি বলতে বোঝায় যে অভ্যাস রুচির পরিবর্তন হলে, আয়ের পরিবর্তন হলে বিকল্প সম্পূরক আয়। এরপরে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, চাহিদা বিধি অনুযায়ী দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে, এরকম যে আচরণ এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। চাহিদা বিধিটি ব্যাখ্যা করো। চাহিদা বিধি সম্পর্কে তোমাদের মনে হয় একটা ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। এরপরে চাহিদা এবং যোগানের ভিতরে সূচক, চাহিদার সংজ্ঞা দাও। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন বারবারই আসে। আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আছে এটা একটু ভালো করে দেখে নিব। এরপরে আমরা যদি পরের অধ্যায়ে যাই, অর্থাৎ সামগ্রিক আয় বলতে কি বোঝায়, মোট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এবং গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এই দুটি জিনিস সম্পর্কে তোমাদের জানতে হবে। জিডিপি অর্থাৎ নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে যে পরিমাণ সেবা উৎপাদিত হয় সেটাকে বলা হয় মূলত মোট দেশজ উৎপাদন, যেটাকে জিডিপি বলা হয়। জিডিপি সম্পর্কে তোমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখাটা একান্তই প্রয়োজন। এরপরে রয়েছে অনুপার্জিত আয় বলতে কি বোঝায়, যখন শহর বা গ্রামের রাস্তাঘাটকে ব্যবসা বাণিজ্য স্থাপন করা তথা অর্থনীতি উন্নয়ন হলে জমির চাহিদা এবং দাম বৃদ্ধি পায়, ফলে ওই এলাকায় জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে অতিরিক্ত আয় করে, এটাকেই বলা হয় মূলত অনুপার্জিত আয়। এরপরে রয়েছে মোট মুনাফা এবং নিট মুনাফার মধ্যে পার্থক্যটা কি। এরপরে রয়েছে রেকর্ডার খাজনা তত্ত্বটি আলোচনা করো। খাজনা কাকে বলা হয়, তোমরা হয়তো ট্যাক্স বা খাজনা সম্পর্কে জানো। একটা জমির জন্য গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়, অর্থাৎ বর্তমান ব্যবস্থাপনায় কোনো দ্রব্যের উৎপাদনের জন্য পরিশ্রম অপেক্ষা অতিরিক্ত উদ্বৃত্ত পরিশ্রম দেওয়া হয়, তাই খাজনা। ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে প্রাপ্ত যে আয়, সেই আয়টাকে মূলত খাজনা বলে। এরপরে রয়েছে শ্রমিক সংখ্যা কাকে বলা হয়। এরপরে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি এর মধ্যে পার্থক্যটা কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো বলে নিয়ে আলোচনা করো, অর্থাৎ জাতীয় আয়ের ক্ষেত্রে কি কি সমস্যা ফেস করতে হয় এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। প্রশ্ন ছিল মুদ্রা নিয়ে। মুদ্রার সংজ্ঞা দাও, অর্থাৎ মুদ্রা কাকে বলা হয়। অর্থনীতিবিদ ডিএস কোলের মতে মুদ্রা হচ্ছে এমন একটি জিনিস যা দেনা পাওনা মিটাতে রীতি অনুযায়ী ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ঋণ পরিশোধে ব্যাপকভাবে গৃহীত। এখানে কিছু রয়েছে মুদ্রার বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ, অর্থের যোগান বৃদ্ধি, উৎপাদন হ্রাস। এরপরে রয়েছে উদার অর্থনীতি। এরপরে উৎপাদন, খাদ্য ঘাটতি, এগুলো সবই হচ্ছে। এরপরে মুদ্রা বা অর্থের মূল্য বলতে কি বোঝায়, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়, মুদ্রাস্ফীতির কারণ, এগুলো একটু খুব ভালো করে পড়বে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুদ্রার কার্যাবলী, অর্থাৎ মুদ্রা কি কি কাজে ব্যবহৃত হয় বা কাজ কি মুদ্রার।
এরপরে দেখো 6 অধ্যায়ে, আমাদের 6 অধ্যায় রয়েছে সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে প্রশ্ন। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। আমাদের দেশের ইনকামের সরকারের সব থেকে বড় রাস্তা হচ্ছে কর ব্যবস্থাপনা। প্রশ্ন রয়েছে মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়, ভ্যাট বা মূল্য সংযোজন কর। প্রত্যক্ষ করের সুবিধা অসুবিধাগুলো চাওয়া হয়েছে। এরপরে করের যে কার্যকরের যে নীতিমালা সমূহ সেটা তোমাকে প্রশ্ন এসেছে। এরপরে একচেটিয়া বাজার বলতে কি বোঝায়। এরপরে হচ্ছে বাণিজ্যিক ভূগোল কাকে বলা হয়, বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা, আওতা এবং গুরুত্বসমূহ। এটা আমাদের মূলত ভূগোল অংশে আমরা চলে এসেছি। ভূগোলের প্রয়োজনীয়তা, সম্পদ সম্পর্কে জ্ঞান, উৎপাদন বন্টন, উন্নয়ন, কলা কৌশল, পরিবেশ সম্পর্কে জ্ঞান, এগুলো সবই হচ্ছে ভূগোলের কার্যাবলী। আমরা যদি পরের অধ্যায়ে তাকাই, সেটা ছিল মূলত পরিবেশ এবং জলবায়ু। এখানে মৌসুমী জলবায়ু বলতে কি বোঝায়, ভৌগোলিক পরিবেশ কাকে বলা হয়, ব্যবসা বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এগুলো সো মেনি ইম্পর্টেন্ট। এগুলো একটু ইজি ব্যাপার আছে, এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাবে। এবং যেখানে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে ছবি আঁকলে অনেক ভালো হয়। যদি তোমাদের ছবি আঁকার প্র্যাকটিস থাকে, সেক্ষেত্রে মৌসুমী বায়ু, এরপরে ক্রান্তীয় বায়ু, এগুলো যদি তুমি একটু ইন্ডিকেট করে দিতে পারো ম্যাপ এঁকে, সেক্ষেত্রে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এরপরে আসো কৃষিকাজ নিয়ে প্রশ্ন আছে। কৃষিকাজ বলতে কি বোঝায়, রচনামূলক প্রশ্ন রয়েছে। বাংলাদেশের কৃষিজ উৎপাদন কি, কৃষিজ উৎপাদনে বিভিন্ন রকমের ভূমিকা। এরপরে রয়েছে ওপ্যাক বলতে কি বোঝায়, ওপ্যাক একটা সংস্থা। এরপরে তোমাদের যদি আমরা পরের অধ্যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং এই অর্থনীতিটা মূলত কৃষিকে আবর্তন করেই প্রতি বছর আবর্তিত হয়। এরপরে বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয়, বাংলাদেশের পোশাক শিল্পের সংক্ষিপ্ত পরিচয়, ভৌগোলিক অবস্থান, সীমারেখা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ভূপ্রকৃতির বর্ণনা এবং নারায়ণগঞ্জকে মূলত প্রাচ্যের ডেন্ডি বলা হয়, কারণ প্রাচীনকালে এই শীতলক্ষ্যা নদীর তীরে শ্রেষ্ঠ যে পাট উৎপাদনের যে অফিস ছিল, সে আদমজী জুট মিল এখানে অবস্থান করছিল, এর জন্য এটাকে মূলত প্রাচ্যের ড্যান্ডি বলা হতো তখন। এছাড়াও মসলিন নামে অনেক রকম কাপড় এখানে উৎপাদন হতো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তোমার চেয়েছে যে পোশাকের ভূমিকা। জানো যে আমাদের দেশের পোশাক শিল্প একটা বিশাল রোল ফ্যাক্টর করে, এবং বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ মানুষ এই পোশাক এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের বন্যার নিয়ন্ত্রণের প্রতিকার, কারণ এগুলো নিয়ে একটু তোমরা পড়বে। এরপরে আসো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ, সেটার ব্যাখ্যা করতে বলা হয়েছে। বিভিন্ন সময় যে নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এবং এখানে বাংলাদেশের কি পরিমাণ হতাহত ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা তালিকা দেওয়া হয়েছে এখানে। এরপরে তোমাদের জন্য রয়েছে সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থাপনার পরে। এরপরে আসো তোমাদের মূলত 12 অধ্যায়। 12 অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা মূলত বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব, এটা অনেক ইম্পর্টেন্ট। সড়কের গুরুত্ব, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, সুষম অর্থনৈতিক উন্নয়ন, দ্রব্যমূল্যের সমতা, এই ধরনের ক্ষেত্রে মূলত এই ডেভেলপটা অনেক বেশি প্রয়োজন। এরপরে বাংলাদেশের নদীপথের সমস্যাগুলো কি কি, নদী ভরাট, নদীর স্বল্পতা, নৌযানের অভাব, এগুলো রয়েছে। এরপরে আচ্ছা, সংকেতের অভাব এবং সাত জেটির অভাব। এরপরে রয়েছে বিভিন্ন প্রশ্ন। বাংলাদেশের রেল পরিবহনের সমস্যাবলী সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। পাথরের অভাব, পুরনো রেল ট্র্যাক, এরপরে সিগন্যালের অসাবধানতা, ইঞ্জিনের অভাব, বগির অভাব, এগুলো বিভিন্ন রকমের এই টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। এরপরে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার গুরুত্ব। অর্থাৎ বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা মূলত একটা সময় অনেকটা নৌ নির্ভর ছিল যোগাযোগ ব্যবস্থা, কিন্তু সেখান থেকে অনেকটা উঠে এসেছে। তবুও বাংলাদেশের বিপুল সংখ্যক লোক এখন নৌ পরিবহনে করতেছে, এবং এখানে একটা আয় ব্যয়ের একটা তালিকা দেওয়া হয়েছে। এই ছিল তোমাদের টোটাল এই সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট প্রশ্নের একটা বর্ণনা। তোমরা এগুলো একটু ভালো করে পড়ো, ইনশাল্লাহ তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।